আমাদের আজকের অনুষ্ঠান হ্যালো ডাক্তারবাবু করোনা মোকাবেলা। ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য। একজন দৃষ্টিহীন মানুষের জীবন যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা যদি প্রথম থেকে চোখের যত্ন না নিই, চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে না যাই, তাহলে আমাদের দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হতে থাকবে, এমনকি এই দৃষ্টিশক্তি চলেও যেতে পারে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা চোখের নানা সমস্যা যেমন ছানি, গ্লোকোমা এছাড়াও অনেক সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার চিকিৎসা নিয়েও আলোচনা করব। এছাড়া প্রতিদিনের মতন করোনা সংক্রান্ত নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, আসুন তার সাথে আলাপ করিয়ে দিই। রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত শ্রীবাস্তব, আর রয়েছেন আপনারা আমাদের প্রিয় দর্শক বন্ধুরা। প্রতিদিনের মতন আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন। আপনাদের যদি চোখ সংক্রান্ত বা করোনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফোন করুন। আমাদের ফোন নাম্বার 24235222 24235223। এছাড়া ইউটিউবে এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হচ্ছে। এই অনুষ্ঠানটির পুনঃপ্রচার আজ রাত 12টায় ও কাল বিকেল 3টায় আপনারা আবার দেখতে পাবেন। শুধু একটাই অনুরোধ, দর্শক বন্ধুরা যখন ফোন করবেন প্রশ্ন সংক্ষিপ্ত করবেন এবং অবশ্যই টিভির ভলিউমটা একদম কমিয়ে দেবেন। আসুন তাহলে আমরা আজকের অনুষ্ঠান শুরু করি। ডক্টর শ্রীবাস্তব, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনাকে। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, চোখে আমাদের নানা ধরনের সমস্যা হয়, তার মধ্যে গ্লোকোমা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব গুরুতর একটি সমস্যা। তো এই গ্লোকোমা বলতে আমরা কি বুঝি, আর এই গ্লোকোমাকে আমরা সাইলেন্ট কিলারও বলে থাকি, কেন এটাকে সাইলেন্ট কিলার বলা হয়? আচ্ছা, সবথেকে প্রথম নমস্কার। আমি ফার্স্ট গ্লোকোমার একটা ডিজিজ হয় যেখানে চোখের প্রেশার বেড়ে যায়, মানে যেরকম আমরা বডির প্রেশার হয় সেরকমই চোখের প্রেশার হয়। তো চোখ তো একটা বলের মতন, তো চোখে একটা প্রেশার থাকে সবসময়। তো প্রেশার হচ্ছে নর্মালি 10 থেকে 20 হচ্ছে নর্মাল প্রেশার। যখন 20 থেকে প্রেশার বেশি বেড়ে যায় তখন চোখে যে নার্ভ আছে যেটা চোখকে ব্রেন থেকে কানেক্ট করে সেই নার্ভটা ড্যামেজ হয়ে যায়। এটাকে আমি একটা ছবির মাধ্যমে এক্সপ্লেন করি। এই চোখ হচ্ছে একটা ছবি আছে, এই ছবির মাধ্যমে আমি এক্সপ্লেন করছি। দর্শক বন্ধুরা আপনারা এটা ডাক্তারবাবু আমাদের ছবির মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছেন গ্লোকোমাটা কি। হ্যাঁ, এখানে ছবি দেখুন, এখানে একটা ডান দিকে একটা ছবি আছে, এটা হচ্ছে নর্মাল চোখের স্ট্রাকচার আছে। মাঝখানে একটা গ্যাপ আছে যেখানে আমাদের চোখে একটা জেলি থাকে, লিকুইড থাকে, যেটাকে ভিট্রিয়াস বলি। এবার চোখে একটা প্রেশার বিল্ড হয়। প্রেশার যখন খুব বেশি বেড়ে যায়, মোর দ্যান 21 মানে 20 থেকে বেশি হয়ে যায়, তখন পিছনে চোখে নার্ভ আছে, ওই নার্ভকে এফেক্ট করবে। যেমন এখানে নার্ভ আছে, নার্ভকে এফেক্ট করবে, নার্ভ আস্তে আস্তে শুকে যাবে। আর এটা হলে আমার ভিশনটা এফেক্ট করবে। ভিশন ইনিশিয়ালি সাইড ভিশনটা লস হবে, আস্তে আস্তে ব্ল্যাক মানে ডার্ক এরিয়া সেন্টারে চলে আসবে। আর যদি ট্রিটমেন্ট না করা হয় দেন পেশেন্ট ব্লাইন্ড হয়ে যেতে পারে। সাইলেন্ট ডিজিজ কেন বলা হয়? বিকজ ইনিশিয়ালি কোনো সিমটমই থাকে না, সিমটমের কোনো লক্ষণই থাকে না, পেশেন্ট বুঝতেই পারবে না কি আমার গ্লোকোমা হয়েছে। অনেক সময় কি হয়, পেশেন্ট চলে আসে ওপিডিতে, আমাদের ওপিডিতে দেখাতে, আর বলে কি আমি এক চোখে দেখতেই পাচ্ছি না কমপ্লিটলি। বিকজ গ্লোকোমা তো আস্তে আস্তে স্টার্ট হয়, কোনো ব্যথা বা কোনো সিমটম থাকে না, আস্তে আস্তে গ্লোকোমা স্টার্ট হয়। ইনিশিয়ালি যখন স্টার্ট হয় সাইড দৃষ্টিটা লস হয়ে যায়, আর যদি ট্রিটমেন্ট না করা হয় যে ব্ল্যাক এরিয়াটা মানে ডার্কনেস সেন্টারে চলে আসবে। যখন পুরো সেন্টারে চলে আসবে দেন পেশেন্ট ব্লাইন্ড হয়ে যায়। সাইলেন্ট ডিজিজ বিকজ কোনো সিমটমই থাকে না, ব্যথা বা আরও কোনো অসুবিধা হয় না, আনলেস পেশেন্ট ডক্টর কাছে যায় ফর রুটিন চেকআপ, কেউ বুঝতেই পারবে না গ্লোকোমা আছে। ম্যাক্সিমাম কেসে এটাই হয়। আচ্ছা, সেই জন্যই এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। তাহলে ডক্টর শ্রীবাস্তব, যদি এটা সাইলেন্ট কিলারই হয় তাহলে আমরা কি প্রিভেনশন নিতে পারি? একটা কথা আছে প্রিভেনশন বেটার দেন কিউর। যেহেতু আমরা সিমটম আপনি যেটা বলছেন আমরা পাচ্ছি না অন্যান্য ডিজিজের মতন, তাহলে আমরা কি কি প্রিভেনশন নিতে পারি? অ্যাবসলিউট সিমটম কিছু থাকে না, যেরকম আর কোনো ডিজিজে হয় অ্যাবসলিউট সিমটম থাকে যেটা দিয়ে একদম ঠিক বোঝা যায় কি গ্লোকোমা এই ডিজিজ আছে। গ্লোকোমাতে শাটল সিমটম থাকে, মানে মাইনর সিমটমস থাকে। কি কি সিমটমগুলো থাকে? যেরকম যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, এটা ফ্যামিলিতে চলে, মানে যাদের ফ্যামিলিতে গ্লোকোমা আছে তাদের চান্সেস বেশি থাকে গ্লোকোমা ডেভেলপ করার। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লোকোমার তাকে রেগুলার চেকআপ করতে হবে। তাদের যদি ফ্রিকুয়েন্টলি গ্লাস পাওয়ার চেঞ্জ হয় অথবা চোখে মাঝে মাঝে ব্যথা হয়, যখন
একটা আলোর দিকে তাকায়, ব্রাইট লাইট বা একটা পয়েন্টেড লাইট, তখন আলোর সব দিকে একটা রেনবো মতন একটা কালার জিনিস দেখা যাবে, কালার্ড, সেটা যদি দেখা যায়, এইসব সিমটম হচ্ছে গ্লোকোমা। বাট এই সিমটমগুলো সব পেশেন্টে থাকে না, কোনো কোনো পেশেন্টেই থাকে। তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লোকোমা অথবা সাসপেক্টেড আছে গ্লোকোমা হতে পারে, ওদেরকে রেগুলার চেকআপ দরকার, মানে প্রত্যেক 6 মাস বা অ্যানুয়াল চেকআপ দরকার টু টেস্ট ওদের গ্লোকোমা আছে কিনা। আচ্ছা, মানে যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তার নিজের থেকে যেতে হবে, यस, ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরদের কাছে গিয়ে এটা চেকআপ করতে হবে, গ্লোকোমা চেকআপ করতে হবে। আচ্ছা, গ্লোকোমা চেক। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, এই গ্লোকোমার কারণগুলো কি কি কারণে বা কি রিস্ক ফ্যাক্টর রয়েছে? यस, রিস্ক ফ্যাক্টর ম্যাক্সিমাম কেসে জেনেটিক্যাল রিস্ক ফ্যাক্টর থাকে, যাদের বাবার মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবার মায়ের গ্লোকোমা আছে, রিলেটিভে আছে গ্লোকোমা, তাদের সম্ভাবনা খুব বেশি। ম্যাক্সিমাম পার্টে এটা হচ্ছে জেনেটিক্যালি ডিসাইডেড। তার ছাড়া হচ্ছে এজ বাড়লে গ্লোকোমার চান্সটা বেড়ে যায়, মানে ইয়াং এজে 20 ইয়ার 30 ইয়ার্স গ্লোকোমার চান্সেস কম আছে, মোর দেন 50 ইয়ার্স 60 ইয়ার্স গ্লোকোমার চান্সটা বেড়ে যায়, মানে এজ একটা বিগ রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি একটা রিস্ক ফ্যাক্টর আছে। তার সাথে যাদের চোখের পাওয়ার খুব বেশি থাকে, মাইনাস পাওয়ার খুব বেশি অথবা প্লাস পাওয়ার খুব বেশি, অনেকজন খুব মোটা চশমা পরে, ওদেরকে মানে ওদের কেসে গ্লোকোমার চান্সটা খুব বেশি আছে, মানে অ্যাজ কম্পেয়ার টু নর্মাল পপুলেশন ওদের চান্স বেশি আছে। আর একটা জিনিস হয়, অনেক লোক মানে চোখ লাল, অ্যালার্জি, চোখ লাল হয়ে যায় বা ব্যথা, ওই জন্য চোখে অনেকগুলো ড্রপ ইউজ করে, তার মধ্যে স্টেরয়েড থাকে। স্টেরয়েড ড্রপ যদি ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় উইদাউট কন্ট্রোল, খুব লং ডিউরেশনে, তখনও স্টেরয়েড দিয়ে গ্লোকোমা ডেভেলপ করে যায়, দ্য সাইড ইফেক্ট অফ স্টেরয়েড, তো গ্লোকোমা ডেভেলপ করে। মানে এই স্টেরয়েডটা কি শুধু চোখে যদি দেওয়া হয় সেই না, অন্যান্য ক্ষেত্রেও এটা হয়? অনেক ডিজিজে স্টেরয়েড দিতেই হবে, যেরকম কিডনি ট্রান্সপ্লান্টেশন বা মানে অনেক ইমিউন রিলেটেড ডিজিজ হয়, তখন স্টেরয়েড দিতে হবে। সেই স্টেরয়েড দিয়ে, মানে মুখ দিয়ে ওরাল স্টেরয়েড থাকে, সেই স্টেরয়েড দিয়েও গ্লোকোমা ডেভেলপ করে, ছানি ডেভেলপ করে। আচ্ছা, মানে দীর্ঘদিন যেই পেশেন্টদের স্টেরয়েড নিতে হয় তাদের ক্ষেত্রেও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। দীর্ঘদিন যে পেশেন্টগুলো স্টেরয়েড নিচ্ছে তাদেরকে গ্লোকোমা স্ক্রিনিং ইজ মাস্ট, গ্লোকোমা স্ক্রিন করতে হবে। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, এই যে গত প্রায় 2 বছর হলো আমরা একটা অতিমারি কোভিড-19 নিয়ে আমরা চলছি, গত প্রায় 2 বছর হতে চললো, এবং এর ফলে বিভিন্ন ক্ষেত্রেই, শুধু চোখ না, বিভিন্ন ক্ষেত্রেই পেশেন্টরা ডাক্তারের কাছে সরাসরি যেতে পারতেন না। আপনাদের ক্ষেত্রেও তাই, যে তারা পেশেন্টরা আপনাদের চেম্বারে আসতে পারতেন না বা হাসপাতালে যেতে পারতেন না। সেক্ষেত্রে এই গ্লোকোমা পেশেন্ট যারা, তাদের কি ক্ষতি হয়ে গেছে? গ্লোকোমা পেশেন্টের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফলো আপ, মানে রেগুলার চেকআপ করতে হবে, বিকজ যেরকম বললাম একটা সাইলেন্ট ডিজিজ, সিমটম যদি বেড়ে যায়, মানে ডিজিজটা যদি বেড়ে যায়, কোনো সিমটম আসবে না, তো রেগুলার চেকআপ মাধ্যমে বোঝা যায় কি গ্লোকোমা বাড়ছে না কন্ট্রোলে আছে, যা ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট ঠিক চলছে, সঠিক আছে না, ট্রিটমেন্ট বাড়াতে হবে। সেই জন্য রেগুলার ফলো আপ দরকার। ফলো আপ মানে নর্মালি আমরা গ্লোকোমা পেশেন্টকে বলি প্রত্যেক 6 মাস পর পর চেম্বারে আসতে হবে, হসপিটালে আসতে হবে, চোখের প্রেশার মেজারমেন্ট করতে হবে, আর গ্লোকোমা যে টেস্টগুলো হয় সেটা করে নিতে হবে। এবার করানোর জন্য অনেক পেশেন্ট যদি দূরে থাকে, আসতেই পারছেন না, ট্রান্সপোর্টে প্রবলেম ছিল, অনেক পেশেন্ট আসতেই পারেনি বিকজ অফ গ্লোকোমা। তাদের গ্লোকোমা যদি বেড়ে গেছে মাঝখানে, দেন অনেক পেশেন্ট মানে আনফর্চুনেট, বাট কোনো পেশেন্ট ব্লাইন্ডও হয়ে গেছে, এক চোখে দেখতে পাচ্ছে না বিকজ অফ গ্লোকোমা। সো ফলো আপ ইম্পর্টেন্ট আছে, বাট করোনার জন্য একটু প্রবলেম হচ্ছে ফলো আপে। তো তাদের জন্য মেসেজ আছে কি, যদি মানে ধরো একটা পেশেন্ট বাঁকুড়াতে থাকছে, ওর গ্লোকোমা ট্রিটমেন্ট চলছে কলকাতায়, ওকে কি করতে হবে, লোকাল ডাক্তারকে দেখিয়ে চোখের প্রেশারটা মেজারমেন্ট করে নিতে হবে, অ্যাটলিস্ট টেলি মাধ্যমে, টেলিকনফারেন্স মাধ্যমে অ্যাটলিস্ট মেসেজ দিয়ে দিতে হবে কি আমার প্রেশার ঠিক আছে, আর বাকি কোনো সিমটম হচ্ছে না। মানে যদি এরকম হয় দূরত্ব, তাহলে অবশ্যই যেন পেশেন্টরা টেলিমেডিসিন নিতে পারে, যখন আসতে পারছে না, টেলিকনফারেন্সের মাধ্যমে, কিন্তু চিকিৎসাটা বন্ধ করে গ্লোকোমা পেশেন্টদের একেবারেই ঘরে থাকা উচিত না, কারণ একেবারে এটা তাহলে কিন্তু অন্ধত্বের পর্যায়ে আপনারা চলে যেতে পারেন। আর যে ড্রপগুলো দেওয়া হচ্ছে, জেনারেলি ড্রপের মাধ্যমে ট্রিটমেন্ট হয় গ্লোকোমা ইনিশিয়ালি, ড্রপগুলো একদম কন্টিনিউ করতে হবে যতদিন ডক্টর বলছে না নিজেই কি হ্যাঁ ড্রপগুলো স্টপ করবেন না, ড্রপ পাওয়া যাচ্ছে না, ডাক্তারকে ফোন করুন, ড্রপ অল্টারনেটিভ বলে দেবে, হ্যাঁ, কিছুতেই সেটা ট্রিটমেন্টটা বন্ধ করা যাবে না। আচ্ছা, এই গ্লোকোমা পেশেন্ট যারা রয়েছেন, দর্শক বন্ধুরা আমাদের প্রায় ফোন করেন, এই কোভিড-19 এর সময় আমরা যে ভ্যাকসিন তারা নিচ্ছেন, সেটা বয়স্ক হোক বা কম বয়সী হোক, তারা কি ভ্যাকসিন নিতে পারবেন? একদম অবশ্যই, ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট নেই গ্লোকোমা হিসাবে, অথবা জেনারেলও ভ্যাকসিন নিতেই হবে। যাদের অ্যাক্টিভ গ্লোকোমা ট্রিটমেন্ট চলছে তাদের ক্ষেত্রেও ভ্যাকসিন ইজ কম্পালসারি। ইভেন চোখের অপারেশন হয়েছে ওরাও নিতে পারে ভ্যাকসিন সাথে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, আর ভ্যাকসিন শুড বি রেকমেন্ড, একদম নিতেই হবে ভ্যাকসিন।
আমরা আবার আলোচনায় আসবো, তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সাথে অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, আমার চোখটা খুব ব্যথা হয়, হ্যাঁ 2 চোখই, এবং চোখ দিয়ে জল আসে। আর আমার ডান চোখটা জলের থেকে বলছে, ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে অ্যাম্বলোপিয়া হয়েছে, অ্যাম্বলোপিয়া। কিন্তু ওটা চোখ দিয়ে আচ্ছা দেখি, লেখাপড়া সব বুঝতে পারি না। কিন্তু বাঁ চোখটা একটু ভালো আছে, কিন্তু এখন হচ্ছে কি মাঝে মাঝে চোখ মানে লাল হওয়া, জল পড়ে এবং পিচিটি হওয়া, আর চোখের নিচে একদম ফোলা, চোখের নিচে ফোলা, ডান চোখও 2 চোখও, এবং কিনারে ফোলা। আচ্ছা, আপনি হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার বয়সটা বলুন, আপনার বয়সটা কি? বয়স 67। 67? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার কোলেস্টেরল আছে, তারপরে আপনার সুগার আছে কি? আছে, প্রেসার আছে। হ্যাঁ, আপনার সুগার আছে কি? না, সুগারটা নেই, সুগারটা 96 ফাস্টিং। আমি 2 আগস্টে পরীক্ষা করেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা স্যার, আপনার এজ কত বললেন? হ্যাঁ বলুন। এজ হচ্ছে 67। স্যার, আপনার কি ডায়াবেটিস আছে? না, ওনার সুগার নেই না? আচ্ছা, অ্যাম্বলায়োপিয়া আপনাকে বলেছে, আপনার ডান চোখে আপনি দেখতে পারেন না, ডান চোখ দিয়ে দেখতে পারেন না, বাঁ চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, তাই না? না, ওনার লাইনটা কেটে গেছে, উনি তাই বলেছেন। আচ্ছা, উনি বলছেন অ্যাম্বলায়োপিয়া একটা ডিজিজ বললেন। অ্যাম্বলায়োপিয়া হচ্ছে যখন আমাদের ছোটবেলায় একটা চশমা থাকে, মানে চশমা যদি চলে আসে, আমি চশমা ইউজ করছি না আপ টু 8 ইয়ার্স পর্যন্ত যদি ইউজ না করি, তাহলে যে চোখে চশমা পাওয়ার বেশি থাকে সেই চোখটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যাকে আমরা নর্মাল ভাষায় বলি লেজি আই। অ্যাম্বলায়োপিয়া হচ্ছে মেডিকেল ওয়ার্ড, তার মানে হচ্ছে ওই চোখ, মানে চোখে যে ক্ষমতা থাকে, দৃষ্টি ক্ষমতা, সেটা কমে যাচ্ছে, ওটা লেজি আই। যখন ছোটবেলায় চশমা না পরা হয়, দেন ইট ডেভেলপ করে। তো ওদের সাথে মানে এই ওনার যে বাকি সিমটমগুলো আছে তার সাথে কোনো রিলেশন নেই। অ্যাম্বলায়োপিয়া সাইলেন্ট থাকবে, কোনো পেন বা কোনো অসুবিধা হবে না। এখন ওনার যে পেন হচ্ছে তার কারণ হতে পারে অ্যালার্জি হতে পারে, অথবা আইরাইটিস একটা ডিজিজ হয়, তার সেই জন্য ব্যথা হতে পারে। একবার উনি যেটা বলছিলেন চোখ চুলকাচ্ছে, জল পড়ছে, সেটা অ্যালার্জি রকম মনে হচ্ছে মোস্ট লাইকলি। আচ্ছা, বাট অ্যাম্বলায়োপিয়াতে কোনো সিমটম হয় না। তো অ্যাম্বলায়োপিয়া প্রিভেনশন জন্য বাচ্চাদের কেসে রেগুলার অ্যানুয়াল চেকআপ করতে হবে। মোর দ্যান 4 ইয়ার্স অফ এজ মানে অ্যানুয়াল চেকআপ করতে হবে। অনেক সময় চশমা পাওয়ার থাকে, পেশেন্ট বা বাচ্চা বুঝতে পারে না, পরে কি হয়, পরে ওই চোখটা, যে চোখে পাওয়ার বেশি থাকে সেই চোখটা দুর্বল হয়ে যায়, আর একবার উইক হয়ে গেলে পরেও ডেভেলপ করতে পারবে না, মানে ম্যাক্সিমাম 8 ইয়ার্স ডেভেলপ করে, তারপর ডেভেলপ করবে না। আর উনি যেই প্রবলেমটা বলছেন তার জন্য ডক্টরের কাছে যেতে মোস্ট লাইকলি ওনার অ্যালার্জি আছে, ড্রপের মাধ্যমে ঠিক হয়ে যাবে প্রবলেম। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ ফোন করার জন্য। ডাক্তার শ্রীবাস্তব, আমরা যেখানে ছিলাম এই গ্লোকোমা নিয়ে, গ্লোকোমার তো এখন তো লেটেস্ট অনেক চিকিৎসা বেরিয়ে গেছে, অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, তো গ্লোকোমার ট্রিটমেন্টটা কি আছে? যখন গ্লোকোমা ডায়াগনোজ হয়, মানে যখন আমি ফার্স্ট ধরেছি কি গ্লোকোমা আছে পেশেন্টে, তখন আমরা মেইন প্রবলেম হচ্ছে এখানে প্রেশার, চোখের প্রেশার বেড়ে যায়। তো ইনিশিয়ালি অনেক রকম আই ড্রপ আছে, আই ড্রপ দিয়েই প্রেশারকে কন্ট্রোল করা হয়। তো ফার্স্ট আমরা একটা ড্রপ দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করি, তারপরে আবার পেশেন্টকে ডাকি 1 সপ্তাহ বাদে, প্রেশার চেক করি। যদি একটা ড্রপ দিয়ে প্রেশার কন্ট্রোল হয়ে গেছে তাহলে ভালো, ওই ড্রপটা কন্টিনিউ করতে হবে পেশেন্টকে। যদি ওই একটা ড্রপ দিয়ে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাহলে আবার একটা নতুন ড্রপ অ্যাড করতে হবে। তখন পেশেন্ট 2টো ড্রপ ইউজ করবে রেগুলারলি, টাইম বলা হবে এই টাইমে ইউজ করতে হবে, তখন 7টার সময় বা 8টার সময় ইউজ করতে হবে। 1 সপ্তাহ বাদে আবার ডাকা হবে, প্রেশার আবার চেক করতে হবে। প্রেশার যদি ঠিক হয়ে যায় ভালো, ওই 2টো ড্রপ কন্টিনিউ থাকবে। পরে 2টো ড্রপকে কম্বাইন্ডও করা যেতে পারে, বাট না হলে 2টো ড্রপ কন্টিনিউ করবে। যদি ড্রপ দিয়ে একদমই প্রেশার কন্ট্রোল হচ্ছে না, দেন অপারেশন মাধ্যমে প্রেশার কন্ট্রোল করতে হবে। তো গ্লোকোমা অপারেশনও হয় যখন অ্যাডভান্স গ্লোকোমা, মানে খুব সিভিয়ার গ্লোকোমা হয়, আর ড্রপের মাধ্যমে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা অপারেশন করি, গ্লোকোমা অপারেশন করি। অপারেশন প্রেশার। আচ্ছা, এই যে গ্লোকোমা অপারেশনের কথা আপনি বললেন, সেটা কি যেটা আরেকটা শোনা যায় লেজার ট্রিটমেন্ট, গ্লোকোমার লেজার ট্রিটমেন্ট, আমরা আসবো লেজার ট্রিটমেন্ট এবং সার্জারি নিয়ে। তার আগে আরেকটা ফোন নিয়ে নেই। হ্যালো, কে বলছেন, কোথা বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বলছি বেহালা থেকে মঞ্জুরি দেওয়ান। আমার রেটিনার একটু সমস্যা আছে। বলুন বলুন, আপনার কি সমস্যা? বলতে আমার চোখে না মাছি মাছি মতো ঘুরে, কি চুল চুল সবসময় পাশে ঘুরে যাচ্ছে। এই আমি ডক্টর শান্তনু মণ্ডলকে দেখিয়েছিলাম আমি দিশাতে, কিন্তু ওটা আমার এখনো আছে।
ম্যাডাম আপনাকে এই সিমটম গুলো কবে থেকে আছে? এই সিস্টেম গুলো আমার অনেক দিন, আমার চোখে অপারেশনের পর থেকেই এই জিনিসটা হচ্ছে। মানে 6 মাস বা 4 মাস হয়ে গেছে আমার এই মাছি মতন যে দেখছেন? অনেক দিন বাদে আমার প্রায় অপারেশন আপনার 16তে হয়েছে আর 14তে হয়েছে। আচ্ছা, ক্যাটারাক্ট, তারপরেই আমার কিন্তু এই রেটিনার গন্ডগোলটা দেখা দিয়েছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 55। মানে এটা আপনার অনেক দিন ধরেই এই প্রবলেম গুলো চলছে? হ্যাঁ, আমাকে তো অপারেশনের পরে প্রবলেমটা দেখা দিয়েছে। বাট ম্যাডাম আদারওয়াইজ এটা মাছি মতন দেখছেন, কালো স্পট গুলো দেখছেন, সেটা বুঝতে পারছি। আদারওয়াইজ আপনার দৃষ্টি ঠিক আছে, আপনি সবকিছু দেখতে পারেন, তাই না? আমার এমনি সব ঠিক আছে, ডিসটেন্স ঠিক আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। এটা এই কন্ডিশনকে ম্যাডাম বলা হয় ফ্লোটার্স। মানে চোখে একটা জল থাকে, যে ছবি আমি দেখালাম, চোখের মধ্যে একটা জল থাকে যেটাকে ভিট্রিয়াস বলি। এবার বয়স অনুসার ওই জলের মধ্যে অনেক ফাইবারগুলো চলে আসে, প্রোটিন ফাইবারগুলো, এটা ন্যাচারালি থাকে, ন্যাচারালি চলে আসে। ওই ফাইবার যখন থাকবে, আমাদের পিছনে যে রেটিনা আছে, চোখের পর্দা আছে, তার উপরে শ্যাডো পড়বে। ওই শ্যাডো মানে আপনি দেখবেন কি, আপনি দেখবেন মাছি মতন একটা জিনিস ঘুরছে, তার পজিশনটা চেঞ্জ হচ্ছে। বাট এটা ন্যাচারাল, এর কোনো ট্রিটমেন্ট নেই, এটা ন্যাচারাল, মানে কোনো চিন্তা করতে হবে না। আস্তে আস্তে হয়তো কমে যেতে পারে, নাও কমতে পারে, বাট ফর ফ্লোটার্স মানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। যদি রিসেন্টলি ডেভেলপ করে, আপনার তো অনেক দিন হয়ে গেছে, রিসেন্টলি যখন আমার কোনো ফ্লোটার্স নেই, হঠাৎ দেখলাম অনেক মাছি মতন চলে এসছে, দেখতে পাচ্ছি হঠাৎ, তখন ইমিডিয়েটলি রেটিনা ডাক্তারকে একবার দেখিয়ে নিতে হবে, বা যে কোনো চোখের ডাক্তারকে একবার দেখিয়ে নিতে হবে কি রেটিনা ঠিক আছে কিনা। বাট আপনার তো স্টেবলই আছে, তো আপনার ওই জন্য চিন্তা করবেন না, এটার জন্য কোনো সমস্যা হবে না। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ডাক্তার শ্রীবাস্তব, আমরা যে আলোচনায় ছিলাম লেজার ট্রিটমেন্ট, গ্লোকোমার লেজার ট্রিটমেন্ট, এটা কি? এটা তো অনেক সময় আপনারা করে থাকেন। হ্যাঁ, গ্লোকোমা মানে যেরকম অনেক ডিজিজ অনেক রকম হয়, গ্লোকোমায় অনেক টাইপ আছে, অনেক রকম গ্লোকোমা হয়। একটা গ্লোকোমা হয় কনজেনাইটাল গ্লোকোমা, যেটা ছোট বয়সে হয়ে যায়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে উইথ বার্থ অনেক গ্লোকোমা হয়, কনজেনাইটাল গ্লোকোমা বলা হয়, তার ট্রিটমেন্ট ডিফারেন্ট হয়। আর একটা গ্লোকোমা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। চোখে কি হয়, চোখে একটা অ্যাঙ্গেল থাকে, চোখের মধ্যে জল আছে, জল একটা রাস্তা দিয়ে ড্রেন হয়, রাস্তা ড্রেন হচ্ছে, ওই ড্রেনেজ চ্যানেলটা অনেক পেশেন্টের খুব সরু হয়, খুব ন্যারো হয়, ওই সরু রাস্তা দিয়ে জলটা আসতে পারছে না, ড্রেন হতে পারছে না, সেই জন্য প্রেশার বাড়ছে। এই কন্ডিশন বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা ক্ষেত্রে একটা লেজার করা হয় চোখে, ওই অ্যাঙ্গেলটাকে ওপেন করে দেওয়া হয়, যেটা বলে লেজার আইরিডিকটমি। এটা মেশিনে বসে জাস্ট 2 মিনিটের লেজার আছে, ওটা করা হয় মেশিনে বসে, আর কোনো সাইড ইফেক্ট থাকে না। এটাই হচ্ছে লেজার ট্রিটমেন্ট অফ গ্লোকোমা। আর আদারওয়াইজ আর একটা কেস হয় ওপেন অ্যাঙ্গেল, যেখানে ড্রেনেজ অ্যাঙ্গেল নর্মাল আছে বাট কাজ করছে না, তখন ড্রপের মাধ্যমে অথবা সার্জারি, যেরকম বললাম আমি, ট্রিটমেন্ট হয়। আর যেটা আপনি বলছিলেন যে সার্জারি, গ্লোকোমাটা যদি খুব বেশি হয়ে যায়, সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনারা সার্জারি করে থাকেন? আচ্ছা, আমি সিভিয়ার গ্লোকোমা সিভিয়ার কি হয় এটা একটা ছবির মাধ্যমে এক্সপ্লেন করব, স্ক্রিনে একটা ছবি আসবে। আর ইনিশিয়ালি কি হয় গ্লোকোমা, ইনিশিয়ালি যখন স্টার্ট হয় গ্লোকোমা, তখন সাইড ভিশনটা একটু কম থাকবে, বাট স্টিল ম্যানেজেবল, মানে ম্যানেজ করতে পারছেন। আস্তে আস্তে যদি ট্রিটমেন্ট না হয় বা ট্রিটমেন্ট সাকসেসফুল না হয়, মানে কমপ্লিট ট্রিটমেন্ট না হয়, দেন ওটা আস্তে আস্তে কালো এরিয়াগুলো বাড়তে থাকবে। তো ছবি চলে আসবে কম্পিউটার স্ক্রিনে, আপনার এই স্ক্রিনে। হ্যাঁ, এই ছবিটা দেখুন, ফার্স্ট ছবি হচ্ছে উপরের দিকে যে ফার্স্ট ছবি আছে, ওখানে দেখবেন পুরো নর্মাল ভিশন, মানে সব কিছু দেখতে পাচ্ছে, সাইড এরিয়া, সেন্টার এরিয়া সব কিছু দেখতে পাচ্ছে পেশেন্ট। তারপরে নেক্সট আর্লি গ্লোকোমা, মানে যখন স্টার্ট হচ্ছে ডিজিজ, সাইড ভিশনটা একটু ডার্ক হয়েছে। তারপরে দেখবেন অ্যাডভান্স গ্লোকোমা, মানে ডিজিজটা একটু বেড়ে গেছে, তখন সাইড ভিশনটা একদম কালো হয়ে গেছে, ক্লাউডি, খালি সেন্টার দিকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, পেশেন্ট দেখতে পারবে, আর সাইডে কালো হয়ে যাচ্ছে। কিন্তু যদি ট্রিটমেন্ট ঠিক না হয় বা ট্রিটমেন্ট সাকসেসফুল না হয়, দেন ডিজিজটা বাড়তেই থাকবে। লাস্ট স্টেজে দেখবেন এন্ড স্টেজ গ্লোকোমা, মানে ডিজিজটা একদম বেড়ে গেছে, এন্ড স্টেজ চলে এসছে। আপনি যখন দেখবেন, পেশেন্ট যখন দেখবে, একটা টানেল ভিশন, মানে সেন্টার দিয়ে দেখতে পারবে টানেল মতন, যে টানেল মধ্যে সেন্টার থেকে আলো আসছে, সেরকমই আলো দেখতে পারবে, সাইডে পুরো কালো হয়ে যাবে, যেটা বলে অ্যাডভান্স গ্লোকোমা। তো গ্লোকোমা সার্জারি করা হয় টু প্রিভেন্ট পেশেন্ট অ্যাডভান্স গ্লোকোমা না হয় অথবা ব্লাইন্ডনেস না হয়। যখন ড্রপ দিয়ে সব ড্রপ, অনেক নানা রকমের ড্রপ আছে, 3-4 রকম ড্রপ আছে, ড্রপ দিয়ে যদি প্রেশার কন্ট্রোল না হয় অথবা এই কালো এরিয়া যদি বাড়তে থাকে, দেন সার্জারি বা অপারেশন মাধ্যমে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। একটা অ্যাডিশনাল চ্যানেল ক্রিয়েট করা হয় চোখে, যে এক্সট্রা জলকে ড্রেন করবে।
তবে প্রেশারটা কন্ট্রোল হয়ে যাবে আর ডিজিজটা বাড়বে না, আর ব্লাইন্ডনেসটা আসবে না, মানে ব্ল্যাক এরিয়াগুলো আর বাড়বে না। এটাই হচ্ছে ট্রিটমেন্ট। সার্জারির মাধ্যমে প্রেশারটাই কন্ট্রোল করা হয় যখন ড্রপ ইজ নট সাফিসিয়েন্ট বা ড্রপ দিয়ে কন্ট্রোল হচ্ছে না তখন। মানে প্রেশারটা চোখের কন্ট্রোল করলে মোটামুটি গ্লোকোমাটা আমরা প্রেশার কন্ট্রোল করলে হ্যাঁ। আমরা আলোচনায় আসবো আরো অনেক সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে। তার আগে একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, ডাক্তার বাবুর কাছে আমার প্রশ্ন। আমার বয়স হচ্ছে 25 বছর। জন্ম থেকে কর্নিয়াতে সমস্যা আছে, মানে কর্নিয়াতে ছানি পড়ে গেছে, দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসছে, আর ডাক্তার বলেছে কর্নিয়াটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন? আমি মিঠু অধিকারী কথা বলছি, হুগলি জেলা ধনিয়াখালী থেকে। আচ্ছা, আপনি শুনতে থাকুন মিঠু দেবী। আপনি বললেন কর্নিয়াতে একটা ডিজিজ আছে, তার সাথে ছানি। ছানি ডিজিজটা হচ্ছে সেপারেট। কর্নিয়া হচ্ছে আমাদের যে চোখে ফার্স্ট পার্ট, মানে আমার এখানে যে ফার্স্ট পার্ট আছে যে কালো এরিয়া, এটা বলা হয় কর্নিয়া বা মুনি। এটা নর্মালি ট্রান্সপারেন্ট থাকে, মানে গ্লাসের মতন ট্রান্সপারেন্ট। তো কর্নিয়ার ডিজিজ যখন হয়ে যায়, এই কালো কালো পোর্শনটা সাদা হয়ে যাবে, সাদা একটা পর্দা মতন হয়ে গেল, লাইট ঢুকবেই না, তখন এই ডিজিজকে বলা হয় কর্নিয়াল ডিজিজ। তার ট্রিটমেন্ট হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, মানে যেটা মারা মানুষ ডোনেট করে, চোখ ডোনেট করে, ও কর্নিয়াটা নিয়ে নর্মাল মানে যেটা নর্মাল লিভিং পারসন আছে তাদের উপরে লাগাতে হবে, চেঞ্জ করে, মানে ডোনেটেড কর্নিয়া, যাদের কর্নিয়া হেলদি ছিল ও কর্নিয়াটা লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বলা হয়। এটা কর্নিয়াল ডিজিজের ক্ষেত্রে করা হয়। আর ছানি যেটা বলছেন, ছানি হচ্ছে চোখের মধ্যে একটা লেন্স থাকে, লেন্স নর্মালি ট্রান্সপারেন্ট, আমাদের নর্মাল লেন্স থাকে ট্রান্সপারেন্ট, সব আলোগুলো পাস করছে লেন্স দিয়ে। বাট উইথ এজ কি হয়ে যায়, লেন্সটা সাদা হয়ে যায়, মিল্কি সাদা হয়ে যায়, তো লাইটগুলো পাস করবে না, পেশেন্ট কিছু দেখতে পারে। এই কন্ডিশনকে বলা হয় ছানি। ছানি ক্ষেত্রে সেপারেট ছানি অপারেশন হয়, যেটা ফেকো বলি আমি, এখন যে লেটেস্ট টেকনোলজি আছে ফেকো অপারেশন। এই অপারেশন করে ছানিটাকে রিপ্লেস করে ভিতরে একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিতে হয়, আর তারপর থেকে পেশেন্ট দেখতে পারে। তো আপনার মোস্ট লাইকলি যে ডিজিজ বলছেন এটা হচ্ছে কর্নিয়া ডিজিজ, মানে মুনির ডিজিজ, তখন তো কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনই করতে হবে। তো আপনি ভালো হসপিটালে যোগাযোগ করুন, কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হবে, যেখানে আই ব্যাংক ফ্যাসিলিটি আছে ওখানে যোগাযোগ করুন। এবং আমাদের রাজ্যের সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা রয়েছে, আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন। যেটা ডাক্তারবাবু বললেন যে ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটার জন্য আপনি চেষ্টা করুন। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ডক্টর শ্রীবাস্তব, আমরা তো গ্লোকোমা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। চোখের ছানি, যেটা একটু আগে আমাদের দর্শক বন্ধু বললেন, বা ক্যাটারাক্ট, এটাও একটা বিরাট সমস্যা, এবং এটা আমরা দেখি যে বয়সের সাথে সাথে এই জিনিসটা ডেভেলপ করে। তো এই ছানি জিনিসটা একটু আপনি যদি বিস্তারিতভাবে বলেন আমাদের। হ্যাঁ, এই ছানি কাকে বলে? ইয়েস, ছানি যেটা বললাম, ছানি মানে আমাদের যে ন্যাচারাল লেন্স থাকে চোখের মধ্যে, চোখ তো একটা ক্যামেরা মতন স্ট্রাকচার। কি পারপাস আছে, যে লাইটগুলো দেখছি সামনে যে লাইট আছে সেটা ক্যাপচার করবে লেন্সের মাধ্যমে, ওই এক জায়গায় ফোকাস হবে, যেখানে ফোকাস হচ্ছে ওটা হচ্ছে রেটিনা, মানে পর্দা সব লাইটগুলো ক্যাপচার করবে, ওকে কনভার্ট করবে ইলেকট্রিক রেডিয়েশনে, আর ওই ব্রেনে চলে যাবে ওয়্যার মাধ্যমে, যেটা বলা হয় অপটিক নার্ভ, যেটা ড্যামেজ হয় গ্লোকোমাতে, নার্ভটা ড্যামেজ হয়। এবার লেন্স ন্যাচারাল লেন্স যেটা আছে আমাদের ট্রান্সপারেন্ট, এজ বাড়লে ওটা কি ট্রান্সপারেন্ট আর থাকে না, আস্তে আস্তে সাদা হয়ে যায়, আস্তে আস্তে হলুদ হবে, দেন সাদা হয়ে যাবে। সাদা যখন হয়ে যায়, লাইট পাসই করবে না, লাইট যে নর্মাল লেন্স দিয়ে পাস করছে, সব লাইটগুলো পাস করছে, আস্তে আস্তে 10% লাইট পাস করলো, তারপর 20%, 30%, তো আস্তে আস্তে কি হবে, নর্মাল লাইট কন্ডিশনে দেখতেই পারবে না, লাইটই ঢুকছে না। তো ছানিটা তার মানে হচ্ছে ছানি ম্যাচিওর করে গেছে, তখন কি উপায় আছে, ছানিটাকে রিপ্লেস করে, মানে রিমুভ করে ভিতরে একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিতে হবে, দেন পেশেন্ট দেখতে পারে। জেনারেলি ছানি কি কখন হয়, বয়স বাড়লেই হয়, মোর দেন 50 ইয়ার্স, 50-60 ইয়ার্স, মানে এটা খুব কমন যে বয়স বাড়লে হয়। বাট রেয়ারলি, এক্সেপশনালি অনেক পেশেন্টে দেখবেন, শুনেছেন ডেফিনেটলি, কম এজেও ছানি ডেভেলপ, অনেক সময় বাচ্চাদের কেসেও ছানি ডেভেলপ করে যায়। তো একটা জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সও থাকে, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আছে, খুব বেশি পাওয়ার, মাইনাস পাওয়ার খুব বেশি থাকলেও ছানি তাড়াতাড়ি ডেভেলপ করে যায়। ডায়াবেটিস একটা আনকন্ট্রোলড সুগার, বা ডায়াবেটিস যদি থাকে, বা পেশেন্ট স্টেরয়েড নেই, মানে যেরকম বললাম, ডিসকাস করলাম এখনই, অনেক কারণে স্টেরয়েড নিতেই হবে, ওরাল স্টেরয়েড নিতে হবে, তখনও ছানি ডেভেলপ করে যায় অ্যাজ এ সাইড ইফেক্ট। তার মানে কি কি কারণে বা কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে এই ক্যাটারাক্টের ক্ষেত্রে? ক্যাটারাক্ট তো সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর বা কারণ হচ্ছে এজ, বয়স বাড়লে ছানি হয়ে যায় ন্যাচারাল, যেরকম রিঙ্কলস আমাদের আসে এজ অনুসার, চুল উঠে যায় সেরকমই। আর একটা হচ্ছে স্টেরয়েড আই ড্রপ মাধ্যমে হতে পারে, অথবা ট্যাবলেট বা এনি ফর্ম অফ স্টেরয়েড ছানি ডেভেলপ করতে পারে। সেকেন্ড একটা কজ হচ্ছে ট্রমা, মানে আঘাত লাগলেও ছানি, যদি চোখে কিছু কোনো আঘাত লেগে যায়, বা ছোটবেলায় আঘাত লেগে গেছে
আমার ছানি আগে ডেভেলপ করে যাবে, নরমাল থেকে তার আগে ডেভেলপ করে যাবে। আমরা আলোচনায় আবার আসবো, তার আগে আরেকজন দর্শক বন্ধু আছে, তার ফোনটাও একটু নিয়ে নেই। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি হচ্ছে অনির্বাণ সরকার, আগরপাড়া থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আসলে আমার বাবার জন্য একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার বাবার এজ হচ্ছে 65 ইয়ার্স। তো ওনার অ্যাকচুয়ালি রাইট আইতে ওয়েট এএমডি আছে এবং লেফট আইতে ড্রাই এএমডি আছে। তো এটার ট্রিটমেন্ট হিসেবে কি করা যায় সেটা যদি একটু ডাক্তারবাবু বলতেন কাইন্ড। আচ্ছা, আপনার বাবার বয়স বলছেন 65, ওনার আর কিছু এবং সুগার প্রেসার কিছুই নেই, ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি আছে বেসলাইনের থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এটা আপনি যে বললেন এএমডি, এটা হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এজ রিলেটেড মানে বয়স বাড়লে জেনারেলি হয়, বয়স অনেক অর্গানগুলো উইক হয়ে যায়। সেরকমই আমাদের রেটিনা, যে পর্দা বললাম, যেটা হচ্ছে সেন্সিটিভ স্ট্রাকচার, সব লাইটগুলো ওখানে পড়ে, ওখান থেকে ব্রেনে যায়। তো রেটিনাতে একটা ডিজিজ হয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন মানে উইক হয়ে গেছে। তো এজ অনুসারে জেনারেলি হয়, কোনো লোকে বেশি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দুরকম হয়, ওয়েট আর ড্রাই। আপনি যে এক্সপ্লেন করলেন, একটা চোখে ওয়েট আছে, একটা চোখে ড্রাই এএমডি আছে। তো ড্রাই হয়ে গেছে মানে অলরেডি শুকিয়ে গেছে, তার অ্যাক্টিভ ট্রিটমেন্ট কিছু নেই। মাল্টিভিটামিনস দিন, ভালো খাবার, ভালোভাবে খাবার, মানে আর স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, এটাই। যখন ওয়েট আছে, ওয়েট এএমডি মানে ওখানে জল আছে, মানে যেখানে মানে কন্ডিশনটা খুব অ্যাক্টিভ, ওখানে এখন ফ্লুইড আছে, মানে জল আছে ওখানে। তখন ওই কেসে চোখে অনেক রকম ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন নিতে হবে, ইঞ্জেকশন দিয়ে জলটা শুকাতে হবে, মাল্টিভিটামিনস দিতে হবে, ফলো আপ করতে হবে কি প্রবলেম আছে। যদি জলটা শুকছে না, দেন লেজার বা অন্য কোনো ট্রিটমেন্টও করতে হবে। মেনলি ইঞ্জেকশন দিয়ে কন্ট্রোল করতে হবে। ড্রাই এএমডি থাকলে কোনো প্রবলেম নেই, মানে কন্ডিশন স্টেবল হয়ে গেছে। ওয়েট এএমডি মানে কন্ডিশন হচ্ছে অ্যাক্টিভ ট্রিটমেন্ট দরকার। তো রেটিনা স্পেশালিস্টকে যোগাযোগ করতে হবে। আর অনেক রকম টেস্ট হয়, ওসিটির একটা টেস্ট আছে, টেস্ট করে দেখতে হবে চোখে জল আছে কিনা, যদি জল আছে তার ট্রিটমেন্ট করতে হবে, ইনজেকশন। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ফোন করার জন্য ধন্যবাদ। ডক্টর শ্রীবাস্তব, এই যে ছানির কথা বলছিলাম, তো কি কি ধরনের সিম্পটম নিয়ে পেশেন্টরা আসে আপনাদের কাছে? ছানি সিম্পটম হচ্ছে ইনিশিয়ালি যখন ছানি যা স্টার্ট হচ্ছে, আর পেশেন্টের লাইফ হচ্ছে খুব অ্যাক্টিভ। ধরো আমি ড্রাইভার, বা যে কোনো ড্রাইভার বা প্লেয়ার, আউটডোর অ্যাক্টিভিটি আছে, ওরা সব থেকে প্রথম লক্ষ্য করবে কি আমার প্রবলেম হচ্ছে দেখতে। কেন? বিকজ যখন ড্রাইভ করছে বা ট্রাফিক সিগন্যালে দেখছে সামনে থেকে গাড়ি আসছে, তখন প্রবলেম হবে, লাইটগুলো খুব স্ক্যাটারিং হবে, গ্লেয়ারিং হবে। এটা হচ্ছে ইনিশিয়াল সিমটম অফ ক্যাটারাক্ট, ছানি ইনিশিয়াল সিমটম। খুব রোদে গেলে দেখতে অসুবিধা হবে, মনি যখন ছোট হয়ে যাবে দেখতে অসুবিধা হবে, এটা হচ্ছে ইনিশিয়াল সিমটম অফ ক্যাটারাক্ট। আস্তে আস্তে কি হবে, চশমা পাওয়ার খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হবে। আপনি একটা চশমা পাওয়ার বানালেন, দেখবেন আবার 3 মাস বা 4 মাস পরে আবার চেঞ্জ হয়ে গেল পাওয়ার, নতুন পাওয়ার দিয়ে দেখতে পাচ্ছি। অথবা চশমা খুলে দিলে বেটার দেখতে পাচ্ছি, চশমা দিয়ে আমি দেখতে পাচ্ছি না, চশমা খুলে দিলে আরো বেটার দেখতে পাচ্ছি। এটাও হচ্ছে ছানির লক্ষণ। আর আস্তে আস্তে কি হবে, যখন ছানি বেড়ে যাবে, অ্যাডভান্স হয়ে যাবে, তখন নর্মাল আলোতে দেখতে অসুবিধা হবে, আলো একটু বাড়িয়ে দিলে বেটার লাগবে, মনে হবে হ্যাঁ একটা লাইট বাড়িয়ে দিই, তখন আমি বেটার দেখতে পাচ্ছি। সেটাও যদি ক্রস হয়ে যায়, দেন আলো বাড়ালে কোনো লাভ হবে না, মানে ডার্ক ফিল হবে সবসময়। তখন আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন, ছানি কন্ডিশন স্টেজিং করতে হবে, কী কন্ডিশনে আছে। আর যখন আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে, মানে আপনার নর্মাল কাজগুলো করতে ডিফিকাল্টি হয়, দেন আপনাকে ছানি অপারেশন প্ল্যান করতে হবে। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, এই যে আপনি বললেন যে এই সমস্ত প্রবলেমগুলো হবে দেখতে সূর্যের আলোতে বা এমনি আলোতে, কিন্তু এটা কতদিন, মানে ধরুন কেউ আসলো এই প্রবলেম নিয়ে, অনেক সময় দেখা যায় আপনারা বলেন যে ছানি এখনো ম্যাচিওর করেনি, আপনি আবার 1 মাস পরে আসুন বা 6 মাস পরে আসুন, তখন কি এই প্রবলেমগুলো নিয়েই তাকে চলতে হবে? আপনার থেকে উত্তরটা নেব, তার আগে আমাদের দর্শক বন্ধু আছেন, তার কাছ থেকে জেনে নেই তিনি কি জানতে চাইছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলছি বীরভূম জেলার রামপুরহাট থেকে বলছি, আমার নাম সত্যগোপাল গুপ্ত। আচ্ছা বলুন। আমার বয়স 69, হ্যাঁ 69 বছর বয়স। আচ্ছা, আপনার কি অসুবিধা? বাঁ চোখের নিচে আঞ্জিন হয়েছে এবং আঞ্জিনটা ভালো হয়ে গেছে, কিন্তু নিচের পোর্শনে একটু সামান্য ওই মোটা হয়ে আছে, কিন্তু পরে কি এটা কোনো এফেক্ট করবে, কিংবা আঞ্জিনটা হয় বা কেন, বারবার একটু জানতে পারলে খুব ভালো হতো আমার। এটা হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, অঞ্জনিটা কি বারবার হচ্ছে? আপনি লাইনে আছেন? যদি লাইনে থাকেন বলুন তো আপনার কি ট্রিটমেন্ট চলছে অঞ্জনির জন্য? কোন মলম বা গরম সেক দিচ্ছেন? না, লাইন কেটে গেছে। তো অঞ্জনি যদি ওনার 69 এজ, ওটা সেরে গেছে, কিন্তু বলছিলেন বারবার হচ্ছে, চোখের নিচে ওই জায়গাটা একটু ফুলে গেছে।
তো আঞ্জনি যদি জেনারেলি কম বয়সে আঞ্জনি হয়ে চশমা পাওয়ার ঠিক না থাকলে বারবার চোখটা রাবিং করলে আঞ্জনি ডেভেলপ করে, তখন চশমা ঠিক করতে হবে। আর বেসিক ট্রিটমেন্ট হচ্ছে ওদের আঞ্জনি যেখানে আছে সেখানে গরম সেক দিতে হবে, একটা অ্যান্টিবায়োটিক মলম ইউজ করতে হবে, গরম সেক দিলে ওটা কমে যায়। আর চোখে ম্যাসাজ করতে হবে, এরকম করে ম্যাসাজ করতে হবে, আঞ্জনি চলে যায়। যদি বারবার হচ্ছে বা সাইজটা বেড়ে যাচ্ছে দেন একটু কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় ক্যান্সার, স্কিনে ক্যান্সার হয়, চোখেও ক্যান্সার হয়, আইলিড, এটা আইলিড চোখের পাতা, ওখানেও ক্যান্সার হতে পারে। তো অনেক সময় যদি বারবার আঞ্জনি হচ্ছে, একই জায়গায় আঞ্জনি হচ্ছে আর সাইজটা বেড়ে যাচ্ছে, তখন ভালোভাবে দেখাতে হবে। এটা ক্যান্সারও হতে পারে, জাস্ট একটা চান্স আছে, তো ওটা একটা রুল আউট করা দরকার। আদারওয়াইজ খালি আঞ্জনি থাকলে কোনো অসুবিধা নেই, গরম সেক দিন, ম্যাসাজ করুন, ওটা চলে যাবে। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। সেরকম আপনি যদি মনে করেন অবশ্যই একজন আই স্পেশালিস্টের কাছে বা সরকারি হাসপাতালে চলে আসবেন, কারণ অনেক সময় ছোট ছোট জিনিসগুলো আমরা উপেক্ষা করি, কিন্তু সেটাই হয়তো পরে গিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, এই যেটা আমি বলছিলাম যে ছানির যে প্রবলেমগুলো পেশেন্টদের হয়, সেটা যদি ছানি ম্যাচিওর না করে ততক্ষণ তো আপনারা সেটা ট্রিটমেন্ট করেন, তো সেক্ষেত্রে তো ওই প্রবলেমগুলো নিয়েই তাদের কি চলতে হবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড, এর আনসার হচ্ছে ডিপেন্ড করে পেশেন্টের প্রফেশন কি আছে, পেশেন্ট কত অ্যাক্টিভ লাইফ লিড করছে। প্রায় কি হয় 50-55 ইয়ার্স পরে একটু ছানি হয়ে যাবে, 5% 10% লেন্সে একটা পোর্শন ক্যাটারাক্টাস হয়ে যাবে, একটু লাইট কম ট্রান্সমিট করে। তারপর ডিপেন্ড করে প্রফেশন কি আছে, ধরুন একটা পাইলট অথবা অ্যাক্টিভ ড্রাইভার আছে প্রফেশনে, তাদের ক্ষেত্রে একটু ছানি থাকলেও যদি নাইট ড্রাইভিং ডিফিকাল্ট হয়ে যায়, ওকে তো সিদ্ধান্ত নিয়ে অপারেশন করতেই হবে, আদারওয়াইজ নর্মাল অ্যাক্টিভিটি, ওদের নর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে ড্রাইভই করতে পারবে না, অ্যাক্সিডেন্টের চান্স থাকবে। তো ওয়েট করা উচিত নয়, ডেফিনেটলি আর্লি সার্জারি করা উচিত। বাট আমি একটা যদি হাউস ওয়াইফ আছি বা কোনো হাউস ওয়াইফ বাড়িতে আছি, কাজ চলছে, খুব বেশি ডিমান্ডিং নেই, টিভি দেখতে পাচ্ছি বা নর্মাল কাজ করতে পারি, সেই ক্ষেত্রে একটু ওয়েট করা যায়, নো প্রবলেম। প্রফেশনের উপরে বেশি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, পাইলট আছে বা ইঞ্জিনিয়ার আছে যে মাইন্ডসে কাজ করছে, বা এরকম প্রেফারেন্স যেখানে ভিজুয়ালি খুব ডিমান্ডিং সিচুয়েশন আছে, সেখানে তো ডেফিনেটলি পেইন্টার বাই অকুপেশন, কি পেইন্টার আছে তো একটু গন্ডগোল, কালারে গন্ডগোল হলেই তো দেখতে পারবেন না, বা ফাইন ওয়ার্কটা তো ইম্পেয়ার্ড হয়ে যাবে, তখন আপনার এই আর্লি ডিসিশন নিতে হবে, আর্লি ক্যাটারাক্ট। তো কমপ্লিটলি ডিপেন্ড করে প্রফেশনের উপরে আর আপনার ডিমান্ড উপরে, ডিমান্ড ভিজুয়াল ডিমান্ড ভিজুয়ালের উপর, সেই হিসাবে ডিসিশন নিতে হবে। আচ্ছা, অনেক সময় একই দু চোখেই ছানি পড়লো, সেটা কি একসাথেই আপনারা সার্জারি করেন নাকি একটা চোখ? হ্যাঁ ম্যাডাম, একসাথে অ্যাকচুয়ালি সার্জারি করা উচিত নয়। একবার দু চোখে একই সমান ছানি আছে, দেন একটা চোখ করা উচিত, তারপরে একটু গ্যাপ নিয়ে, মিনিমাম 15 ডেজ গ্যাপ নিয়ে আদার আই করা উচিত। বিকজ যে কোনো অপারেশন হয় বডিতে, যে কোনো অপারেশন, ছানি হোক বা সিম্পল টু সিম্পল সার্জারি, একটা রিস্ক তো থাকবেই, 0.1% হোক বা 0.2% রিস্ক থাকবে। রিস্ক কি আছে, চোখের ইনফেকশনের রিস্ক থাকে বা কোনো কমপ্লিকেশনের রিস্ক থাকে। সেই ক্ষেত্রে একবারে একই চোখ করা উচিত, তারপরে একটা চোখ স্টেবল হয়ে গেল, দেন আদার আই টাচ করা উচিত। একবারে দুটো চোখ করা উচিত নয়, আনলেস এমার্জেন্সি কোনো স্পেশাল কেস, আদারওয়াইজ করা উচিত না। আর সার্জারি ছাড়া ওষুধ বা লেন্সের মাধ্যমে কি এটা ট্রিটমেন্ট করা যায় না একমাত্র মানে ছানি কাটা বা সার্জারিটাই একমাত্র ট্রিটমেন্ট? ছানির জন্য কোনো ড্রপ বা ট্যাবলেট বা ভিটামিন কোনো ইফেক্টিভ নয়, বিকজ এটা হচ্ছে ন্যাচারাল এজিং প্রসেস। তো ছানি মানে প্রোটিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রপার্টি, চোখে যে প্রোটিন আছে তার প্রপার্টি চেঞ্জ হচ্ছে, আগে ট্রান্সপারেন্ট ছিল এখন সাদা হয়ে গেছে। তো মাল্টিভিটামিন বা কোনো ড্রপ দিয়ে আবারও ট্রান্সপারেন্ট হবে না, কোনো উপায় নেই। আস্তে আস্তে ওই যে ওপেক হয়ে গেছে বা নন, ওইটা বাড়বেই কোনো ড্রপ দিয়ে। অনেক কোম্পানি ক্লেম করে কি এই ড্রপ দিয়ে ছানি চলে যায়, তো অ্যাকচুয়ালি এটা হয় না। ছানি তো বাড়বেই, যখন ছানি হয়ে যায় মেডিকেল কোনো ট্রিটমেন্ট নেই, অপারেশন করে যে ছানি লেন্স আছে যেন নর্মাল ছানি ওটা রিপ্লেস করে ওটা বাইরে বার নিয়ে আসতে হবে, ভিতরে একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিতে হবে। একমাত্র সার্জারি করেই এটাকে রিমুভ করা হয়, আর কোনো উপায় নেই। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, এই যে একটু আগে একজন আমাদের দর্শক বন্ধু যেটা বলছিলেন যে চোখে ইরিটেশন হয় বা চুলকানি, যেটা আইরাইটিস আপনি বললেন, আইরাইটিস, তো এই আইরাইটিসটা কেন হয় এবং তার সিমটম গুলো কি কি রয়েছে? আমরা আপনার প্রশ্নের উত্তর আপনাদের নেব, তার আগে আরেকজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে সুশীল কুমার মাইতি বলছি। আচ্ছা, নমস্কার মাইতি বাবু, বলুন আপনার সমস্যাটা কি? আমার সমস্যা ডান চোখে স্ট্রোক হয়ে গেছে বলে ডাক্তারবাবু দেখে সাজেস্ট করলেন, তো সেই স্ট্রোক হওয়ার পর আমাকে অপারেশন করলেন একটা বড় হসপিটাল দিশাতে, ব্যারাকপুর দিশাতে অপারেশন করলাম, তারপর একটা রে দিলেন।
রেডাপাটা ওষুধ দিয়েছেন, যে ওষুধটা লোটোস্টোর 8টি, ওটা রেগুলার নিতে হচ্ছে, খুব কস্টলি। ওটা নিয়ে কোনো আলাদা কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা সেটা যদি ডাক্তারবাবু বলেন তাহলে খুব ভালো হয়। কি ওষুধ চলছে কি ওষুধ চলছে আপনি একটু পরিষ্কার করে বলুন। হ্যালো, মানে হ্যালো, হ্যাঁ, আপনার কি মেডিসিনটা চলছে? আমার চোখ, ডান চোখটাও দেখতে পাচ্ছি না এখন আর কি। না না, ড্রপ কি চলছে স্যার আপনার? একটা ড্রপ চলছে বললেন, লোটোপ্রোস্ট 8টি। লেটোপ্রোস্ট 8। আচ্ছা আচ্ছা, আপনি এবার শুনতে থাকুন। চোখে যে স্ট্রোক হয়, বেসিক্যালি চোখে যে শিরাগুলো আছে সেটা মোস্ট কমনলি ব্লাড প্রেশার বেশি থাকলে চোখে শিরাগুলো ব্লক হয়ে যায় আর ফেটে যায়, চোখে ব্লিডিং হয়, যেরকম স্ট্রোক নর্মাল স্ট্রোক হয় সেরকমই স্ট্রোক হয়। আর স্ট্রোকে একটা সাইড ইফেক্ট হচ্ছে গ্লোকোমা, ওটা একটা মানে স্ট্রোকে পরে গ্লোকোমা ডেভেলপ করে, এটা বলা হয় নিওভ্যাসকুলার গ্লোকোমা। চোখের প্রেশার বেড়ে যাবে, আবার সেম চোখের প্রেশার বেড়ে থাকবে, আর ওই জন্য শিরাগুলো ড্যামেজ হবে। তো স্ট্রোকে পরে ডেফিনেটলি আপনার ট্রিটমেন্ট হয়েছে, তারপরে দেখা গেল কি হ্যাঁ প্রেশার বেশি ছিল, ওই জন্য উনি একটা গ্লোকোমা মেডিসিন, ল্যাটোপ্রোস্ট যেটা বলছেন আপনি, ওটা হচ্ছে গ্লোকোমা মেডিসিন, গ্লোকোমা ড্রপ, ওটা চলছে, ওটা দিয়ে প্রেশারটাকে কন্ট্রোল করা হচ্ছে। এবার আপনার তো ট্রিটমেন্ট যে চলছে ড্রপ, ওটা কস্টলি, তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। অনেক মানে এটা জেনারিক বিকল্প আছে, মানে সব কোম্পানি ড্রপ তৈরি করে, আপনি একটা সেম কম্পোজিশন একটা কম প্রাইসে পেয়ে যাবেন। আপনি যোগাযোগ করুন, অনেক ব্র্যান্ড আছে যেটা সেম মলিকুল তৈরি করে কম প্রাইসে আপনি পেয়ে যাবেন। ওটা অনেক অনেক অপশন আছে এখন, এটা আগে ছিল না, এখন অনেক অপশন আছে, জেনারিক ড্রাগ অপশন আছে, আপনি পেয়ে যাবেন। সেটা ইউজ করতে হবে, কিন্তু ড্রপ আপনার ইউজ করতে হবে বিকজ প্রেশার, চোখের প্রেশার কন্ট্রোল করতে হবে। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ডক্টর শ্রীবাস্তব, যেটা আমরা বলছিলাম যে আইরাইটিস, আইরাইটিস চোখের একটা অন্য সমস্যা, তো এই সময়টা কি এবং এর সিম্পটম গুলো? হ্যাঁ ম্যাডাম, এই যে স্যার যেটা জিজ্ঞেস করছিলেন, চোখ চুলকাচ্ছে, লাল হচ্ছে, তো চোখ যদি লাল হয় অনেক ডিজিজ হতে পারে। একটা হচ্ছে আপনার নর্মাল অ্যালার্জি বা কনজাংটিভাইটিস, যেটাকে আমরা যা বাংলা বলি, সেই যে ডিজিজটা হতে পারে, অথবা আইরাইটিস। আইরাইটিস হচ্ছে একটু সিভিয়ার, লিটল সিভিয়ার ডিজিজ। কেন? বিকজ এখানে চোখে ইনফ্লামেশন হচ্ছে, চোখে একটা রিয়াকশন হচ্ছে, তখন যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় আবার সেম প্রবলেম হতে পারে। আইরাইটিস নিয়ে, আইরাইটিস কারণে আপনার ছানি ডেভেলপ করতে পারে অথবা গ্লোকোমা ডেভেলপ করতে পারে। আইরাইটিসে কি হবে, নর্মাল চোখ লাল তো ওখানেও থাকবে, বাট আইরাইটিসে চোখে ব্যথা হবে, আলো দিকে তাকালে, স্পেশালি সানলাইট হোক বা ব্রাইট লাইট হোক, আলো দিকে তাকালে খুব বেশি ব্যথা করবে, মানে টলারেটই করতে পারবে না আলো। এটা মানে লাল বলবে, পেশেন্ট বলবে আমার চোখ লাল আছে, আমি আলোটা নিতেই পাচ্ছি না, সেটা তার মানে হচ্ছে পেশেন্টের মোস্ট লাইকলি আইরাইটিস আছে। তো আইরাইটিস ট্রিটমেন্টটা ডিফারেন্ট, আর কনজাংটিভাইটিস ট্রিটমেন্ট হচ্ছে ডিফারেন্ট। তো আইরাইটিস জন্য, আইরাইটিসে একটু ট্রিটমেন্ট মেটিকুলাস, মানে খুব রেগুলার ফলো আপ দরকার, বিকজ ওর কমপ্লিকেশনও আছে, মানে ঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয় আইরাইটিস ট্রিটমেন্ট, দেন চোখে ছানি বা গ্লোকোমা আর রেটিনার সমস্যাগুলো হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এই কোভিড-19, এখন এই করোনা সংক্রমণ চলছে, এর ফলে চোখের কি কি সমস্যা হতে পারে? অ্যাকচুয়ালি করোনা কোভিড-19 নিয়ে তো অনেক, চোখেও যেরকম বডিতে সব অর্গানগুলো এফেক্ট হয়, এফেক্ট হচ্ছে, সেরকমই চোখেও সব পার্ট এফেক্ট হচ্ছে এই কোভিডতে। অনেক পেশেন্ট জাস্ট কনজাংটিভাইটিস, জয় বাংলা নিয়ে প্রেজেন্ট করে, চোখ লাল থাকবে। আরেক পেশেন্টে কি হয়, আইরাইটিস, যেটা ডিসকাস করলাম, সেরম সিমটম আছে, পেশেন্টে ওই আলো দিকে তাকালে ব্যথা হবে, চোখে একটু রিয়াকশন থাকবে, তার সাথে রেটিনার সমস্যাও হবে, মানে যেরকম আপনি স্যার বললেন একটা স্ট্রোক হয়, চোখে স্ট্রোক হয়েছে, কোভিড-19 চোখে স্ট্রোক হয়, মানে সিআরভিও অথবা বিআরভিও বলে একটা জিনিস আছে, যেটা স্ট্রোকে বলে সিআরভিও অথবা বিআরভিও, মানে শিরা ব্লক হয়ে যায়, চোখে শিরা ব্লক হয়ে যায়, সেটা কোভিড-19, বিকজ এই তো ব্লাড রিলেটেড ডিজিজ হয়ে যায় কোভিড, মানে চোখ ক্লটিং হয় বেসিক্যালি। কোভিড-19 কি হয়, ব্লাড ক্লটিং বেশি হয়, তো চোখেও যে শিরা আছে ওখানে ক্লটিং হয়ে যায় আর চোখে স্ট্রোক হয়ে যায়, এটাও মানে খুব কমন ইন কোভিড-19। আর একটা মিউকোরমাইকোসিস সবাই জানে, যেটা ফাঙ্গাস হয়েছে, ওটা সিভিয়ার কেস হয়, ওটা তো খুবই থ্রেটেনিং ডিজিজ, এসবগুলো হয়। মানে কোভিড-19 এখন মানে সব অর্গানকে এফেক্ট করছে, আর চোখের ডিফারেন্ট পার্ট আছে, ডিফারেন্ট পার্ট, সব পার্টকেই এফেক্ট করে। তো অনেক সময় আমরা দেখি যেটা, যে করোনা থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু পোস্ট কোভিডে তাদের আমাদের হার্ট, লাংস এগুলোকে ক্ষতি করছে, তো এক্ষেত্রে মানে চোখের ক্ষেত্রেও সেটা কি হয়? চোখের ক্ষেত্রে ওই যে স্ট্রোকের চান্স একটা থাকে, চোখে যে স্ট্রোক হয়, চোখে স্ট্রোক মানে ব্লিডিং, চোখের মধ্যে একটা ব্লিডিং হবে আর সেটাগুলো ব্লক হয়ে যাবে, তার চান্স থাকে। আর ফাঙ্গাল ইনফেকশন চান্স রেয়ারলি, যদি পেশেন্ট খুব ইমিউনো কম্প্রোমাইজ, মানে যার ইমিউন সিস্টেম খুব উইক আছে, যেরকম কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে, তাদের স্টেরয়েড দেওয়া আছে, অথবা কোভিডে খুব বেশি পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছে, অথবা ডায়াবেটিক পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, ইমিউন স্ট্যাটাস উইক আছে,
তার ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা নেওয়া উচিত? যেরকম পোস্ট কোভিডে আমরা দেখি আমাদের সরকারি হাসপাতালগুলোতে আলাদা একটা ইউনিট রয়েছে যে পোস্ট কোভিডে যে সমস্যা নিয়ে পেশেন্টরা যান সেগুলো দেখার জন্য। তো সেক্ষেত্রে চোখের যদি আমাদের কোনো সমস্যা হয় কিভাবে আমরা সাবধানতা নেব? আমি বলবো চোখের যে কোনো সমস্যা যদি থাকে আফটার কোভিড, মানে চোখ যদি লাল হয়ে যায় অথবা ফিল করবেন আমি চোখ যেটা দেখছি এক জায়গায় আমি ব্ল্যাক এরিয়া দেখছি, এক জায়গায় মানে পুরো শার্প নেই, ক্লিয়ার নেই, লাইনগুলো বেঁকা বেঁকা দেখছি, তখন আপনি গভর্নমেন্ট তো অলরেডি অর্গানাইজ করছে, আপনি রেগুলার চেক আপ করুন, আগে দৃষ্টি পরীক্ষা করে নিন। যদি কোনো ডাউট আছে আপনি ডেফিনেটলি চেক আপ করুন একবার, বিকজ নিজেই বুঝতে পারবেন না আপনি কি প্রবলেম আছে, আর প্রবলেম গুরুত্বটা বুঝতে পারবেন কত সিভিয়ার আছে আনলেস ডক্টর। মানে কি সাবধানতাটা নিতে হবে এই ট্রিটমেন্ট এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে কি কিছু আমরা যত্ন নিতে পারি? আপনার থেকে আমি উত্তরটা নেব, তার আগে আরেকজন দর্শক বন্ধু আছে, জেনে নেই তিনি কি জানতে চান। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে সন্তু দাশগুপ্ত বলছি। আচ্ছা বলুন সন্তু। আমার এজ 80+। আচ্ছা, আমার দুটো চোখই ক্যাটারাক্ট হয়েছে, গ্রেড 2। আমার কি এখনই অপারেশন করা দরকার না কিছুদিন ওয়েট করা যায়? আর সেকেন্ড, ক্যাটারাক্টের পরে কি গ্লোকোমা আবার অপারেশন করা যেতে পারে ক্যাটারাক্ট অপারেশনের পরে? আচ্ছা স্যার, গ্লোকোমা হয়? হ্যাঁ স্যার নমস্কার। স্যার আপনার কি আপনার কি গ্লোকোমা আছে অলরেডি স্যার? না না না, আমি নেই। আমি জানতে চাই যদি ক্যাটারাক্টের পরে গ্লোকোমা হয়। হ্যাঁ হতে পারে কিনা উনি জানতে চাইছেন। হতে পারে ক্যাটারাক্ট পরে গ্লোকোমা ডেভেলপ করতে তার সাথে ডাইরেক্টলি কোনো রিলেশন নেই, মানে ক্যাটারাক্ট সাথে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। ক্যাটারাক্ট আপনি অপারেশন করতে পারেন, তার অপারেশন পরে গ্লোকোমা ডেভেলপ করবে সেরকম কিছু নেই, মানে কোনো ডাইরেক্ট রিলেশনই নেই। ক্যাটারাক্ট সেপারেট হচ্ছে আর গ্লোকোমা সেপারেট। তো আপনি ছানি অপারেশন করতে পারেন। আপনি ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেন কবে করব, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার কি নর্মাল কাজগুলো করতে, যে ডেইলি যে কাজগুলো করেন সে করতে কি অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হচ্ছে ডেফিনেটলি আপনি অপারেশন করতে পারেন। আর গ্লোকোমা যদি পরেও ডেভেলপ হয়, যে কোনো কারণে ডেভেলপ করে, তাদের চিকিৎসা হবে ইনিশিয়ালি যেরকম বললাম আমি, ড্রপ দিয়ে চিকিৎসা হবে, ড্রপ দিয়ে ট্রিটমেন্ট হবে। আর ড্রপ যদি সাকসেসফুল না থাকে অথবা ডিজিজকে কন্ট্রোল করতে পারছেন না তখন অপারেশন হবে। ছানি অপারেশন করলেও গ্লোকোমা অপারেশন করা যায়, কোনো প্রবলেম নেই। দুটো সম্পূর্ণ আলাদা, সেপারেট, দুটো কমপ্লিটলি সেপারেট আছে, আলাদা আছে। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন এবং ধন্যবাদ সুদূর ব্যাঙ্গালোর থেকে ফোন করার জন্য। ডক্টর শ্রীবাস্তব, যেটা বলছিলাম এই যত্ন যেরকম অন্যান্য দেহের পার্টস আমরা যত্ন নিই, ঠিক তেমনি চোখের যত্নটা আমরা কিভাবে নেব নর্মাল ওয়েতে সবার ক্ষেত্রে? নর্মাল ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট তো হচ্ছে সবথেকে থেকে বেসিক, যদি আমি দেখতে পাচ্ছি না পাওয়ার চেকআপ একদম অ্যাকুরেট মানে দরকার। অবভিয়াসলি বাচ্চাদের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করেছি অ্যাম্বুলিওপিয়া অনেক সময় ডেভেলপ করে যদি পাওয়ার ঠিকঠাক না পড়া হয় ইনিশিয়ালি, তো চোখে পাওয়ার ঠিকঠাক রাখতে হবে। না হলে যদি চোখে আমি পাওয়ারই কম্প্রোমাইজ করে দিচ্ছি, পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা বুঝতেই পারবো না। সেকেন্ড হচ্ছে রেগুলার চেকআপ দরকার। অনেক পেশেন্টের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস পেশেন্টের রেটিনার সমস্যা হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি, ওখানে চোখে ব্লিডিং হয় বিকজ সুগার বেশি থাকে, আবার চোখের শিরাগুলো ফেটে যায় আর ব্লিডিং হয়। তাদের ক্ষেত্রে প্রত্যেক 6 মাস পর রেটিনা চেকআপ করতে হয়। আর ফ্যামিলি হিস্ট্রি কোনো ডিজিজ আছে, যেরকম রেটিনা ডিট্যাচমেন্ট একটা ডিজিজ হয়, তাদের ফ্যামিলি হিস্ট্রি বা চোখে কোনো আঘাত লেগে গেছে, দেন অলসো থরো চেকআপ করতে হবে, মানে সব কিছু পুরো চোখে মুনি বড় করে রেটিনা পুরো চেকআপ করে নিতে হবে কোনো ডেভেলপ ডিজিজ করছে কিনা। কোনোভাবে কোনো প্রবলেমকে ইগনোর করতে হবে না, মানে যদি আমি দেখতে পাচ্ছি না বা ফ্লোটার্স ব্ল্যাক স্পট বা মাছি মতন কিছু হঠাৎ দেখতে পেলাম বা ফ্ল্যাশিং অফ লাইট বিদ্যুৎ চমকানোর মতন দেখছি, তখনও রেটিনা চেকআপ দরকার, রেটিনা চেকআপ করে নিতে হবে। এছাড়া ধরুন যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে তো রেগুলার চেকআপটা মানে যদি অসুবিধা না হয় তাহলেও তাদের এটা আচ্ছা হ্যাঁ একটা আফটার 50 ইয়ার্স ডেফিনেটলি রেগুলার চেকআপ, একটা প্রতি 6 মাস অন্তর একটা চেকআপ দরকার। বিকজ ডায়াবেটিস ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। এবার ব্লাড প্রেসার থাকলেও চোখে প্রবলেম হয়, যেরকম স্ট্রোক, ব্লাড ডায়াবেটিস না থাকলেও খালি ব্লাড প্রেসার আছে, ব্লাড প্রেসার যদি বেড়ে যায় চোখে হেমরেজ হতে পারে, রেগুলার চেকআপ ডেফিনেটলি দরকার আছে। আমরা আরো চোখের কি কি সমস্যা আছে তা নিয়ে আলোচনা করব, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি বেরুগ্রাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বর্তমানে বয়স 65 বছর। আচ্ছা বলুন আপনি কি জানতে চাইছেন? থেকে চশমা নিয়ে ছোটবেলা পড়তে পারতাম, আর 55 বছর বয়স থেকে বিনা চশমাতে
ছোট লেখা দেখতে পাচ্ছি, বই পড়তে পারছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে দূরের লেখা দেখতে পাচ্ছি না, দূরের লেখা দেখতে পাচ্ছি না। এখন কি আচ্ছা, লাইনটা কেটে গেছে স্যারের কোশ্চেন। উনি যেটা বলছেন 64 এজ, মানে চোখের দূরের জিনিস দেখতে পাচ্ছেন না। ওনার ছিল কি, হ্যাঁ উনি আগে চশমা দিয়ে দূরের জিনিস দেখতে পাচ্ছিলেন আর কাছেও ছিল, এখন চশমা বাদ দিয়ে কাছে বেশি ক্লিয়ার লাগছে বাট দূরের জিনিসটা ঝাপসা হয়ে যায়। তো এটা লক্ষণ হচ্ছে ক্যাটারাক্ট, ছানির লক্ষণ হচ্ছে যখন উইদাউট চশমা, মানে এটা বলা হয় সেকেন্ড সাইট। যখন ক্যাটারাক্ট ডেভেলপ হয় তখন সেকেন্ড সাইট, মানে উইদাউট চশমা উনি দেখতে পারবেন কাছে জিনিসগুলো খুব বেশি ক্লিয়ার, বাট দূরের জিনিসগুলো ঝাপসা থাকবে। তো এটা হচ্ছে ক্যাটারাক্ট, ওনা ডেফিনেটলি ক্যাটারাক্ট ডেভেলপ করেছে আর উনি যেটা প্রবলেম। সুতরাং আপনি অবশ্যই আপনার সামনে যে সরকারি হাসপাতাল রয়েছে বা চক্ষু বিশেষজ্ঞ রয়েছে তার সাথে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর ডক্টর শ্রীবাস্তব, অনেক সময় আমরা দেখি অনেক বাচ্চা মেয়েদের চোখের মনিটা খুব নড়ে বা একটু টেরা মতন, তো সেটা কি ধরনের রোগ, এটা কেন হয়? হ্যাঁ ঠিক ম্যাডাম, দুটো ডিজিজ আছে এরকম, একটা বলছেন নড়ছে, মনিটা খুব নড়ছে, স্ট্রেক করছে, এটা বলা হয় নিস্ট্যাগমাস। তো আরেকটা জিনিস হচ্ছে চোখ টেরা আছে, একটা চোখ বেঁকে আছে বা ঠিক ফোকাস করতে পারছে, এটা বলা হয় স্কুইন্ট। তো দুটো ডিজিজের ডিফারেন্ট কারণ আছে। স্কুইন্ট ডেভেলপ করতে পারে, যে এমব্লায়োপিয়া বললাম ওই কারণে স্কুইন্ট ডেভেলপ করতে পারে পাওয়ার জন্য, অথবা মাসল ডিসব্যালেন্স। আমরা যা দেখি দুটো চোখ একসাথে মুভ করে সবসময়, উপর নিচে ডান দিক বাঁ দিক একসাথে মুভ করে। যদি কোনো ডিসব্যালেন্স থাকে একটা মাসলে, তখন চোখটা ঠিক অ্যালাইনমেন্টে থাকবে না, একটা চোখ টেরা হয়ে যাবে, তখন ডিপ্লোপিয়াও ডেভেলপ করে, মানে একটা ইমেজ আমি দুটো দেখবো, একটা ফিঙ্গার আমি দুটো দেখবো, এটা হতে পারে। তো এটা বলে স্কুইন্ট। তো স্কুইন্ট থাকলে স্কুইন্টে কারেকশন হয়, ইনিশিয়ালি একটা প্রিজম চশমা, স্পেশাল চশমা হয়, ওটা দিয়ে করা হয় যদি কম পাওয়ারের স্কুইন্ট থাকে। যদি বেশি পরিমাণে স্কুইন্ট আছে দেন সার্জিক্যালি কারেক্ট করতে হবে, অপারেশন করে মাসল ব্যালেন্সটা আবার এস্টাবলিশ করতে হয়, মাসল ব্যালেন্স, তো স্কুইন্ট সার্জারি হয়। আর নিস্ট্যাগমাস যেটা বলছেন, যেটা স্ট্রেক হয়, তারে অ্যাকচুয়ালি কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই, এটা মানে একটা চোখে ইনএবিলিটি আছে কি এক জায়গায় ফোকাস করতে পারছে না। তো জেনারেলি চোখের ডিজিজ থাকলে এটা হয়। জন্মগত ধরুন যে চোখ টেরা যেটা আমরা বলি, সেটা কি জন্মগতভাবে অনেক সময় হয়ে থাকে? জেনারেলি জন্মগত হতে পারে বা জেনারেলি পরে ডেভেলপ করে, মানে ডিসঅ্যাসোসিয়েশন ডেভেলপ পরে করে জেনারেলি। আর অপারেশন, আর মেন পয়েন্ট হচ্ছে এখানে অপারেশন যদি ছোটবেলা, মানে যদি এজ হচ্ছে 4 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স, তখন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, অপারেশন করে কারেক্ট করতে হবে। না হলে কি হবে, একটা যে চোখ টেরা আছে সে তো লাইটই নিতে পারছে না, স্টিমুলাস যাচ্ছে না চোখে, মানে কোনো স্টিমুলাস যাচ্ছে না, তো ওই চোখ যেটা টেরা আছে, যে চোখটা ওই চোখ উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অ্যাম্বলায়োপিয়া। পরে ওটা ঠিক করলেও 8 ইয়ার্স পরে ওটা ঠিক করলেও ও ঠিক দৃষ্টি পাবে না, মানে দৃষ্টিশক্তি কমই থাকবে, উইক হয়ে যায়, পার্মানেন্টলি উইক হয়ে যায়। যাদের ক্ষেত্রে স্কুইন্টটা আছে ইমিডিয়েটলি কারেকশন করতে হবে, সার্জারি বা প্রিজম মাধ্যমে, মানে প্রথম থেকেই সেটা একদম টেরা থাকলে ইমিডিয়েটলি কারেকশন করে নেওয়া উচিত, নাহলে একবার বয়স হয়ে গেলে সেটা ঠিক উইক হয়, দুর্বল হয়ে যাবে চোখটা। আচ্ছা, আপনি একটু আগে যেটা বলছিলেন যে অনেকের লেজি আই, তো লেজি আইটা কি সব মানুষেরই থাকে, একটা চোখ একটু দুর্বল এরকম থাকে? না না না, নরমালি দুটো চোখ অলমোস্ট সিমিলারই থাকে, স্লাইটলি হয়তো একটা ডোমিনেটিং আই হতে পারে, বাট অলমোস্ট সিমিলার, দুটো চোখে ক্ষমতা একই আছে, একই ভাবে দেখে। বাট লেজি আই যখন একটা চোখে, ধরুন আমার চশমা আছে, আমার এজ হচ্ছে 5 ইয়ার্স, আমার একটা চোখে 3 পাওয়ার আছে, একটা চোখে 1 পাওয়ার আছে, +1 বা +3 আছে, এখানে +1 আছে। এবার আমি চশমাই পড়ছি না, তো যেই চোখে +1 আছে, কম আছে, ওই চোখ দিয়ে আমি দেখতে পারবো, বাট +3 যে পাওয়ার আছে ওখান থেকে আমি দেখতেই পারবো না। এই চোখে কোনো লাইটই যাবে না, ইউজই হচ্ছে না, চোখ ইউজ হচ্ছে না। তো চোখ যদি ইউজ হয় না, চোখে যে নিউরাল কানেকশন আছে, ব্রেনে যে কানেকশন, ওই কানেকশনগুলো ডেভেলপই করবে না, তো এই চোখটা পার্মানেন্টলি উইক হয়ে যাবে। আমাদের দুটো হাত আছে, আমরা লেফট হ্যান্ডটা প্রায় ইউজ করি না ব্যাক, তো আমাদের ফাইন মুভমেন্টটা বাঁ হাত দিয়ে হয় না, রাইট আই সব কিছু করে, তো লেফট উইক হয়ে গেছে, ওরকমই লেজি আই ডেভেলপ করে যায়। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, এই যে গত 1.5 বছর 2 বছর ধরে সারা বিশ্বেই ওয়ার্ক ফ্রম হোমটা হচ্ছে, এবং এর ফলে একটা দীর্ঘ সময় ল্যাপটপের সামনে আমাদের বসতে হচ্ছে, এর ফলে চোখের তো অনেকটাই প্রেসার পড়ছে চোখের উপরে, তো সেটা কিভাবে আমরা মানে সেটা যাতে না হয়, যাতে চোখটা ভালো থাকে, সেই জন্য কি করতে পারি যদি একটু আপনি দর্শক বন্ধুদের বলেন, আমাদের সময়ও কমে এসেছে। এই প্রবলেমটা রিসেন্টলি ডেভেলপ, এটা হচ্ছে একটা কোভিড-19 এর সাইড ইফেক্ট বলতে পারেন। এখন সব ওয়ার্ক ফ্রম হোম বা বাচ্চাদের ক্ষেত্রে অনলাইন ক্লাসেসগুলো হচ্ছে,
এক্সেসিভ কম্পিউটার ইউজ করছে, সব বাচ্চাগুলো দেখছে কন্টিনিউয়াস স্ক্রিন, মোবাইল দেখছে, তো নর্মালি ড্রাই আই ডেভেলপ করে খুবই কমনলি উইথ এক্সেসিভ এক্সপোজার অফ স্ক্রিন। নর্মালি আমরা ব্লিঙ্ক করি নর্মালি, বাট যখন আমরা একটা কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিন দেখছি আমার ব্লিঙ্কিং রেট যেটা নর্মালি হয় ব্লিঙ্কিং, সেই রেটটা কমে যায়, আর বিকজ অফ এক্সপোজার চোখ ড্রাই হয়ে যায়। ইনিশিয়ালি কি হবে, একটু দেখবেন পেশেন্ট মানে লোক নোটিস করবে একটুখানি মানে ক্লাস করার পরে বা কাজ করার পরে 1 ঘন্টা পর 2 ঘন্টা পরে একটু ঝাপসা, একটা লেয়ার ফগি মতন দেখবে, এটা হচ্ছে ড্রাই আই জন্য। তো তখন কি করতে হয়, নর্মাল হ্যাবিট মডিফিকেশন, যেখানে বসছেন সেখানে যদি এয়ার কন্ডিশন থাকে, এয়ার কন্ডিশন ডিরেকশনটা একটু অ্যাওয়ে ফ্রম ইউর ফেস করতে হবে, ফেসে হিট করবে না বা চোখে হিট করবে না। আপনি যেখানে বসছেন তার পিছনে এসি থাকবে, সামনে এসি থাকবে না। সেকেন্ড, হাইট, আপনার যে টেবল আছে, ওয়ার্কিং প্লেস আছে, তার হাইট অ্যাডজাস্ট করতে হবে। আপনি ইচ্ছা করে বারবার ব্লিঙ্ক করবেন, জোরে মানে নিজেই ব্লিঙ্ক করতে হবে, আর মাঝে মাঝে আই ওয়াশ করবেন ব্রেক নিয়ে, আর একটুখানি মানে কন্টিনিউয়াস কাজ করে তারপরে একটা ব্রেক নিয়ে চোখ বন্ধ করবেন, খুলবেন, দূরে জিনিসগুলো ফোকাস করবেন, তারপরে আবার কাছে। এই ছোট ছোট জিনিসগুলো করলে চোখের অনেকটাই সমস্যা দূর হবে। আমাদের অনুষ্ঠানও প্রায় একদম শেষের দিকে, সামনে দীপাবলি আসছে, তো এই দীপাবলির অনুষ্ঠান, বাজি আলোর অনুষ্ঠান, কিন্তু প্রতি বছরই দেখা যায় এই বাজি ফটকার জন্য অনেক সময় আমাদের চোখের ক্ষতি হয়। তো আপনি একটু দর্শক বন্ধুদের আমাদের একটু মেসেজ দেবেন কিভাবে আমাদের এই আলোর উৎসব আমরা কাটাবো এবং এই করোনা থেকে সুস্থ থাকবো। আমি বলবো দীপাবলি আসছে, বাট বাজি বেটার যতটা পারেন অ্যাভয়েড করাই উচিত। আমি অনেক সিরিয়াস কেস দেখেছি, বাচ্চা হোক বা অ্যাডাল্ট হোক, চোখ পুরো নষ্ট হয়ে গেছে বাজির জন্য, একটা ছোট মানে একটা জাস্ট মোমেন্টের জন্য, মোমেন্টে হ্যাপিনেস জন্য পুরো চোখটাই নষ্ট হয়ে গেছে, লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বেটার হবে বাজিটা অ্যাভয়েড করাই উচিত যতটা পারেন, আর যদি করছেন একদম ডিস্টেন্স মেনটেন করে, ফুড প্রিকশন নিয়ে। আর কোভিড জন্য বলবো ডেফিনেটলি গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করবেন যতটা পারবেন। ভ্যাকসিন তো ডেফিনেটলি মাস্ট আছে, আর মাস্ক ইউজ করুন যতটা পারেন, ডেফিনেটলি করতে হবে। এতক্ষণ আমরা ডক্টর শ্রীবাস্তব থেকে চোখের নানা সমস্যা এবং তার ট্রিটমেন্ট শুনলাম। সামনেই আমাদের দীপাবলি, আলোর উৎসব। আপনাদের জীবন থেকে যেন সমস্ত অন্ধকার চলে যায়, আলোতে ভরে উঠুক আপনাদের জীবন, এই কামনা করি। কিন্তু অবশ্যই কোভিড বিধি মেনে, দূরত্ব মেনটেন করে আপনারা কিন্তু এই উৎসবে যোগদান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।